দেখেন ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারি, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই ওয়ার্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ। হু হ্যাজ কল্ড ইউ, যদি 1 লাখে দিয়ে থেমে গেল, যদি না আবার কোনো কারণে নতুন করে ভাইরাল না হয়, উনি যদি এর মধ্যে ভিডিও দিয়ে দেয় তাইলে আর তেমন আগাবে না। হ্যাঁ, নতুন ভিডিও দিতে হবে। প্রতি সপ্তাহে ভিডিও না দিলে গাড়ির চাকা ঘুরে না চলবে। ওটা কি টেনে দাও, তাইলে আমাকে দেখতে হবে। মনে করো আমি যদি রেগুলার ভিডিও আপলোড করতাম, মানে রেগুলার ভিডিও আপলোড করতে গিয়ে বাকি ভিডিও আপলোড করতাম, বাকি ভিডিও এখন অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মিলিয়ন ভিউ হতো। 1.5 থেকে 2 মিলিয়ন কম হলো, 1.5 থেকে 2 মিলিয়ন, 20 হলে 3-3.5 মিলিয়নে যেত। তোমার কাছে তো নিশ্চয়ই অবিশ্বাস্য মনে হচ্ছে, বাট এটাই গেমস ইউটিউবের। যদি মনে করো প্রতি সপ্তাহে নিয়মিত মতো রেগুলার ভিডিও আপলোড দিতাম,
ওকে, সো আমি চলে আসলাম। আপনারা যদি এসে থাকেন তাহলে অনুমতি দিলে আমি রিজিউম করতে পারি ক্লাসটা। আপনারা অনুমতি দিলে ক্লাসটা রিজিউম করা যেতে পারে। আপনারা কি ফিরে আসছেন? ভাই শুরু করা যাবে প্লিজ। আচ্ছা, এখন আমরা শুরু করি, একটু পরে অংশগুলোতে যাই। সো ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? আচ্ছা, আগেরটা আমরা দেখছি ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বলতে আমরা একটা জিনিস দেখছি যে ডেমনস্ট্রেটিভে মানুষ বুঝতে পারে যে কার কথা বলা হচ্ছে, কিন্তু ইনডিফিনিটের ক্ষেত্রে মানুষ অ্যাকচুয়ালি বুঝতে পারে না কার কথা বলা হচ্ছে। যেমন আমি যদি বলি আপনাকে হ্যাভ ইউ সিন এনিওয়ান, তাহলে তুমি কি কাউকে দেখেছো? যে কেউ, এনি পার্সন। তাহলে কি এখন এখন বলেন কোন স্পেসিফিক ব্যক্তির কথা বলা হচ্ছে নাকি ইন জেনারেল যে কাউকে নির্দেশ করে? আমি যদি বলি somebody was here, কেউ একজন এখানে ছিল, কে ছিল আমি জানি না, কিন্তু কেউ একজন ছিল, বাট আই এম নট শিওর যে কে। সো এই ধরনের শব্দগুলো আসলে স্পেসিফিক করে কাউকে মানে নির্দেশ করে না, বরং ইন জেনারেল তাদের ব্যাপারে কথা বলে। এই জন্য তাদেরকে বলা হয় ইনডেফিনিট, মানে অনির্দিষ্টগত ভাবে বলা। কথা বুঝে গেছে? অনির্দিষ্টকরণ জিনিসটা কি? পরীক্ষা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে আমি বলি। নিচে আসে যে নিম্নের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিম্নের কোনটি ইনডিফিনিট প্রোনাউন দিয়ে তারপর অপশন দেওয়া থাকে অনেক। ঠিক আছে, এই টাইপের করে আসে। তো তখন যেন আপনারা কনফিউজ না হন, এই জন্য আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে মনে করেন আপনি কিভাবে মনে রাখতে পারবেন কোনটা কোন টাইপ। ইনডিফিনিট প্রোনাউন কখনোই কাউকে ডেফিনিট করে বলে না। ডেফিনিট মানে নির্দিষ্ট করা, আর ইনডেফিনিট মানে হচ্ছে যা অনির্দিষ্ট সেটা। বুঝতে পারছি? এটার জন্য এই ধরনের শব্দগুলো হচ্ছে ইনডিফিনিট হিসেবে কাজ করে। এখন ছোট্ট করে একটা কোশ্চেন আমি আপনাদেরকে দিব, হ্যাঁ? বলেন তো, নোবডি ইজ হিয়ার আর নোবডি ইজ হিয়ার, দুইটা কি এক নাকি ভিন্ন? কে বলতে পারবেন? ভিন্ন। তাহলে ভিন্ন হলে কোনটার অর্থ কি দাঁড়ায়? ভেরি গুড, আপনারা প্রাথমিকটা ধরে ফেলছেন। এখানে নোটা একটা অ্যাডজেক্টিভ, বডিটা একটা নাউন, আর এখানে নোবডিটা একটা প্রোনাউন, তাই না? তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? এটা যদি শরীর হয়, কোন শরীর এখানে নেই, নো বডি ইজ হিয়ার। আপনি খুঁজতে গেছেন, আপনি বডি খুঁজতে গেছেন, হয়তো ধরে নেন যে কোন ক্রাইম, আপনি পুলিশ ক্যাডার, আপনি কোন একটা মানে ডেড বডি খুঁজতে গেছেন, খুঁজতে গিয়ে তারপরে আপনি বললেন যে নো বডি ইজ হিয়ার, এখানে কোনো বডি দেওয়া নাই, দেয়ার ইজ নো বডি। আর দেয়ার ইজ নো বডি তার মানে হচ্ছে এখানে কেউ নাই, এখানে হচ্ছে কেউ, এরা সবাই জীবিত। আর নো বডি এটা হচ্ছে একটা মৃত জিনিস, শুধু বডি। ব্যাপারটা বুঝাইতে পারছি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আবার খুব ভালো মতো দেখেন, ছোট ছোট স্পেস গুলা মাঝে মাঝে অনেক বড় ব্যাপার হয়ে যায়। এটা কিরকম? মনে করেন শি ইজ মাই গার্লফ্রেন্ড, আর এটা হচ্ছে শি ইজ মাই গার্লফ্রেন্ড। দুইটা কি এক? দুইটা কি এক? এই স্পেস গুলা কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করতে। দুইটা কি এক? না, দুইটা এক না। তাহলে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমার হয়তো বা প্রেমিকা, আমি প্রেমিকা বুঝাচ্ছি। আর গার্লফ্রেন্ড এটা, এটা দিয়ে আমি জাস্ট বান্ধবী বুঝাচ্ছি। এই যে ছোট্ট একটা স্পেস আছে, এই স্পেসটাকে বলা হয় ফ্রেন্ড জোন, বুঝছেন?
দিস লিটল স্পেস ইজ কল্ড ফ্রেন্ড জোন। এখন বুঝছেন স্পেস গুলা কেন ইম্পর্টেন্ট, কিভাবে একটা জিনিস নাউন হয়, কিভাবে একটা জিনিস অ্যাডজেক্টিভ হয়। এখানে গার্লটা একটা অ্যাডজেক্টিভ, আর এখানে গার্লফ্রেন্ড পুরোটা মিলে একটা নাউন। ওকে, বুঝছেন? আমার আমার গার্লফ্রেন্ড যদি আমাকে বলে যে উই নিড স্পেস, তার মানে সে হয়তো বা আমার এই গার্লফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হয়ে যাওয়ার টেন্ডেন্সি বুঝাচ্ছে যে না ব্রেকআপ করে ফেলবো ভাই, তাহলে এই যে এরকম স্পেস হয়ে যাবে। বুঝতে পারছেন? ওকে, তো এটা হচ্ছে কাহিনী। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। ইন্টারোগেটিভ প্রোনাউন, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন প্রশ্ন তৈরি করতে পারি। ঠিক আছে, প্রশ্ন তৈরি করতে পারি। এখন এই যে আপনারা আমার পার্সোনাল রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে টানাটানি শুরু করছেন, আমি জাস্ট মানে বললাম আর কি, একটা জোক হিসাবে বললাম, রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে টানাটানি করার কিছু নাই। আচ্ছা ফাইন, সো তাহলে আমরা চলে যাই এবার ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভে গেলে এখন দেখেন, ইন্টারোগেটিভ মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা WH কোশ্চেন তৈরি করতে পারি, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই ওয়ার্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ। হু হ্যাজ কল্ড ইউ, এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, এগুলো কিন্তু সব প্রোনাউন, এগুলো কিন্তু কোনো অ্যাডজেক্টিভ না। এগুলো চাইলে অ্যাডজেক্টিভ হইতে পারে, হোয়াট অ্যাডজেক্টিভ হইতে পারে, কিন্তু এখানে তো আমি সেটা করতেছি না, আমি তো তাদেরকে দিয়ে প্রশ্ন তৈরি করতেছি এবং তারা প্রোনাউন হিসেবে কাজ করতেছে, তাহলে তারা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, এবার হচ্ছে আমরা চাইলে শেষে এবার যুক্ত করে কিছু প্রোনাউন তৈরি করতে পারি, যেমন হোয়াট এভার, হুইচ এভার, হু এভার, হোয়াটস এভার, হোমস এভার, এগুলো সবই আসলে প্রোনাউন। ঠিক আছে, এগুলো দিয়ে হচ্ছে আপনার ইন্টারোগেটিভ হয় না, সো এগুলো হচ্ছে তৈরি করা যায়। এবার চলে যাই আমরা রেসিপ্রোকাল প্রোনাউন। হোয়াট ইজ রেসিপ্রোকাল, কে বলতে পারবেন? রেসিপ্রোকাল বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? রেসিপ্রোকাল দিয়ে কি বোঝায়, দেখি উত্তর বলেন তো। বাংলায় রেসিপ্রোকালের উদাহরণ দিতে পারবেন? সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ। রেসিপ্রোকাল জিনিসটা কি? পারস্পরিকতা। খুব সুন্দর বলেছেন রাজু, খুব সুন্দর বাংলা বলেছেন, পারস্পরিকতা। বউ শাশুড়ি চুলাচুলি করছে, তাহলে এই চুলাচুলি দিয়ে আমরা কি বুঝি? চুলাচুলি দিয়ে আমরা বুঝি বউ শাশুড়ির চুল ধরে টান দিছে, শাশুড়িও বউয়ের চুল ধরে টান দিছে। একজন আরেকজনের চুল ধরে টান না দিলে কিন্তু রেসিপ্রোকাল হবে না, রাইট? এটা বুঝেন? তারা একজন আরেকজনের চুল ধরে টান দেবে, বাংলা এদেরকে বলে বেতিহার। বেতিহার বলে না, ইফ আই এম নট রং, এটাকে সম্ভবত বেতিহার বলে। বাংলা ভালো পাই না, তারপরেও বাংলাতে এটা মনে হয় বেতিহার বলে। চুলাচুলি, কোপাকুপি, মারামারি, একে একে একজনে মারামারি হয় না, দুইজন করতে হয়, এটাকে বলে হচ্ছে রেসিপ্রোকাল জিনিস। ঠিক আছে, তাহলে এখন দেখেন ইংরেজিতে আমরা এই একজন আরেকজন করছে এটা বুঝাইতে আমরা দুইটা ব্যবহার করি, একটা ব্যবহার করি ইচ আদার, আর একটা আমরা ব্যবহার করি ওয়ান অ্যানাদার। এখন এই দুইটার মধ্যে পার্থক্য আছে, আমরা এখন শিখবো কখন ইচ আদার হয়, কখন ওয়ান অ্যানাদার হয়। ওকে, ঠিক আছে। একটা হচ্ছে আমি দিলাম দে লাভ ওয়ান অ্যানাদার, এটার মানে কি? এটার মানে কি দে লাভ ওয়ান অ্যানাদার, আর এটা আমি দিলাম দে লাভ ইচ আদার। এই দুইটাকে এখন আমি ছবি আকারে উপস্থাপন করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ছবি আকারে যদি উপস্থাপন করি 2 নাম্বারটা উপস্থাপন করি, এই হচ্ছে ব্যক্তি, এই হচ্ছে তার বউ, তারা একে অপরকে ভালোবাসে, দিস ইজ কল্ড ইচ আদার। এখন এটা হলো আমাদের 2 নাম্বার কনটেক্সটের উদাহরণ, আর 1 নাম্বার কনটেক্সটের উদাহরণ হচ্ছে এই হচ্ছে ব্যক্তি, এই হচ্ছে তার বউ, এবং এই হচ্ছে তার বাচ্চা, তারা প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসে। জিনিসটা বুঝছেন? তারা প্রত্যেকেই প্রত্যেককে ভালোবাসে, এটা হচ্ছে 1 নাম্বার কনটেক্সট। সো ওয়ান অ্যানাদারে ইউজুয়ালি মোর দেন ওয়ান পারসন ইনভলভ, আর 2 নাম্বারে হচ্ছে খালি 2 জন ইনভলভ। মনে থাকবে? মনে থাকলে ইয়েস বলেন, মনে না থাকলে নো বলেন।
আপনারা কি বুঝতে পারেন নাই? আচ্ছা, হ্যাঁ, এখন তারা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন ইচ আদার এবং ওয়ান আনাদার কিভাবে কাজ করে। তাহলে আমরা চলে যাই তারপরেরটা। তাহলে এখানে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এগুলো সলভ করে আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যখন পিডিএফটা পাবেন, পিডিএফ এর মধ্যে দেখবেন এগুলো উত্তর দেওয়া আছে। এখন আমরা একটু চলে যাই ডিস্ট্রিবিউটিভে। ডিস্ট্রিবিউটিভ, আচ্ছা ডিস্ট্রিবিউটিভ শব্দটা দেখলে কোন শব্দটার কথা মাথায় আসে? কে বলতে পারবেন কোন শব্দটা মাথায় আসে ডিস্ট্রিবিউটিভ শব্দটা দেখলে? ডিস্ট্রিবিউশন, ভাগ করে দেওয়া, এই শব্দটা মাথায় আসে। বিতরণ জিনিসটা মাথায় আসে। আমি যখন বিতরণ করতে যাই, আপনি যদি কখনো কাউকে ভাগ করতে যান কোনো কিছু, আপনি কি প্রত্যেককে একটা একটা করে দিতে থাকবেন না? এক একটা করে দিতে থাকবেন না? প্রত্যেকে দিয়ে যাবেন না একজন একজন করে? প্রত্যেকেই পৃথক, ব্যাপারটা এরকম না? ওই যে একটা কাব্যগ্রন্থ আছে কি, প্রত্যেকে পৃথক পৃথিবী, ওরকম। প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি না, ইন্ডিভিজুয়ালি তারা ডিফারেন্ট না। এই জন্য ইচ শব্দটা ডিস্ট্রিবিউটিভে। আর আমি যদি বলি এভরি, তা দিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে বুঝায় না, বরং সকলকে একসাথে বুঝায়। দেখে এখানে এভরিওয়ান, এভরিওয়ান আছে ইনডেফিনিটে, আর ইচ আছে ডিস্ট্রিবিউটিভে। তার কারণ কি, ইচের সময় প্রত্যেকে আলাদা আলাদা করে বুঝায়, আর হচ্ছে এভরি সময় সকলকে একসাথে বুঝায়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। যেমন একটা উদাহরণ হতে পারে, আমি যদি বলি ইচ অফ দা বয়েজ হ্যাজ গট এ প্রাইজ। এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে কি বুঝায়? প্রত্যেকে একটা করে পুরস্কার পেয়েছে। এই ছেলে, এই ছেলে, এই ছেলে, তাদের সবাই একটা একটা করে পুরস্কার পাইছে। ও একটা চকলেট পাইছে, ও একটা চকলেট পাইছে, ও একটা চকলেট পাইছে, এভরিওয়ান। আর আমি যদি বলি এভরিওয়ান হ্যাজ গট এ প্রাইজ, এটা দিয়ে কি নির্দেশ করে? এটা দিয়ে মিনিংটা এরকমও নির্দেশ করতে পারে যে এরা সবাই মিলে একটা পুরস্কার পাইছে। কথা বুঝাতে পারছি? এরকম মিনিংও নির্দেশ করতে পারে, মানে অনেকগুলো মিনিং এর একটা মিনিং এরকম হইতে পারে, এদের সবাই এভরিওয়ান হ্যাজ গট এ প্রাইজ, একটা পুরস্কার পেয়েছে। সম্ভব না? দেখেন, সো মিনিংগত ভাবে তারা প্রত্যেকে কিন্তু আলাদা। ইজ ইট ক্লিয়ার? বুঝে থাকলে ইয়েস বলেন, বুঝে না থাকলে নো বলেন। সো এভরিওয়ানটাকে আমরা ডিস্ট্রিবিউটিভে রাখি না, এটাকে আমরা নিয়ে যাই ইনডেফিনিটে, আর ইচটাকে আমরা নিয়ে যাই ডিস্ট্রিবিউটিভে। মনে থাকবে কোনটা ডিস্ট্রিবিউটিভ কোনটা ইনডেফিনিট? মনে রাখতে হবে কিন্তু এগুলো, কিন্তু পরীক্ষায় বিশেষ করে ইচ এন্ড এভরি থেকে পেঁচায় গুছায় কিন্তু আসে। সো ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে ইচ, আইদার, নেইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভের উদাহরণ। তারপরে চলে যাবে পোল কোশ্চেন নাম্বার 3, দেখি আপনাদের জন্য দিই, কেউ সলভ করতে পারবেন দেখি, সলভ করেন তো। ওকে, আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। ফাইভ, 4, 3, 2, 1, ক্লোজ করে দিচ্ছি।
রেজাল্ট শেয়ার করি। আপনারা 60% উত্তর করেছেন ডি তে, এবং এটা সঠিক উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, এখন এটা কেন ডি হলো, আমাদের আগে হু এবং হুমের মধ্যে পার্থক্য বুঝতে হবে। হু ভার্সেস হুম। হু হচ্ছে একটা সাবজেক্ট ফর্ম, হুম হচ্ছে একটা অবজেক্ট ফর্ম। আমি রিপিট করে এবার, হু হচ্ছে সাবজেক্ট ফর্ম, হুম হচ্ছে অবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম বলতে কি, যেমন হি একটা সাবজেক্ট ফর্ম, হিম একটা সাবজেক্ট ফর্ম, ঠিক তেমনি হু একটা সাবজেক্ট ফর্ম, হুম একটা অবজেক্ট ফর্ম। যে জায়গায় মনে করেন আপনার হি বসার কথা, এই জায়গায় আপনি হু করতে পারবেন, যে জায়গায় হিম বসার কথা সেই জায়গায় হুম করতে পারবেন। এখন এই জায়গায় কেন হুম হলো এটা বুঝতে হবে। আমি এরকম বলতে পারি না, হি ওয়ান্টেড টু সিং টু হিম, হি ওয়ান্টেড টু সিং টু মি। এটার সাথে এরকম হওয়ার কথা নাকি? হি ওয়ান্টেড টু সিং টু, তারপরে কি আমি এখানে মি দিতাম, এটা বেসিক্যালি একটা মির পজিশন, বা এটা একটা হিমের পজিশন, কিংবা এটা একটা উমের পজিশন। এবার বুঝাইতে পারছি কথাটা? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। একটু রেসপন্ড করেন, কখন হু হয় কখন হুম হয়, বুঝছেন কি? আচ্ছা, তাহলে দেখেন, এখন যদি সেন্টেন্স দেই, আপনাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দেখেন দেখি। এই যে আমাদের যখন টেস্টিমোনিয়াল ইস্যু করে, আপনারা যে অনেকে হয়তো বা টেস্টিমোনিয়াল নিয়েছেন আগে বিগত এডুকেশন ইনস্টিটিউশন থেকে, ওখানে লেখা থাকে টু হু অথবা হুম ইট মে কনসার্ন। তাই আপনি এটার মধ্যে কি নিবেন, হুম নিবেন না হু নিবেন? হুম নিবেন নাকি হু নিবেন? হুম নিবেন। কেন হুম নিবেন? কারণ এই যে প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্ট ফর্ম বসে, তাহলে এই জায়গায় হুম আসবে, এখানে আমরা বসাই। বুঝে গেছে? আচ্ছা, এবার একটু ট্রিকি করে পেঁচাই দিব। আসলে আমরা একটু পেঁচাপেচি খেলি রিলেটিভ প্রোনাউন হু হুম নিয়ে। খেলবেন? কে কে খেলবেন? আসেন। আপনাদেরকে এখন একটা কোশ্চেন দেবো, আপনারা এটা আনসার বলুন। He is one of the authors who oblique whom I believe will get the prize. দেখি এখানে আনসার দেন তো কি হবে। ওকে, অনেকে বলছেন হুম হবে, অনেকে বলছেন হু হবে। মেজরিটি আমি দেখতে পাচ্ছি হুম বলছেন এখন। আচ্ছা, ফাইন ফাইন। হুম হলে বিলিভ, আচ্ছা আমি এখানে বিলিভ করে দিলাম, বিলিভ করে দিলাম। He is one of the authors who oblique whom I believe. আচ্ছা, এটা সলভ করার জন্য আমরা কিভাবে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারি? এখানে হুও বলছেন অনেকে, হুমও বলছেন অনেকে, আমরা আনসারটা যাচাই করি। আপনি এই আই বিলিভ যাই থাকুক বাদ দেন, এটাকে বাদ দিয়ে সেন্টেন্সটা করেন তো। কি নেবেন এখন আনসার? আই বিলিভ অংশটাকে বাদ দিয়ে দিলাম। সে হচ্ছে বেসিক্যালি একটা ফিলার, বুঝছেন? আই বিলিভটা হচ্ছে ফিলার, সে কিন্তু মূল সেন্টেন্সের পার্ট না। আর যদি পার্ট হয়, আপনি ভার্বের সাথে সাথে মিলান। এই ইজ এর সাবজেক্ট হি, বিলিভ এর সাবজেক্ট আই, তাহলে এই উইল এর সাবজেক্ট কে? হুম কি সাবজেক্ট হতে পারে? হুম তো সাবজেক্ট হবে না, হু হচ্ছে সাবজেক্ট ফর্ম, তাহলে হু হচ্ছে সাবজেক্ট হবে। বুঝে গেছে কথা?
বুঝা গেলে ইয়েস বলেন, বুঝা না গেলে নো বলেন। এখন আমি দ্বিতীয় সেন্টেন্সটা লিখি, দেখেন, হি ইজ ওয়ান অফ দ্য অথর্স who obliqued whom I believed. আমি এখানেই সেন্টেন্সটা শেষ করে দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম। এখন বলেন এখানে হু হবে নাকি হুম হবে? তাহলে এটা হবে কি হুম। এখন আর কোনো ই হবে না, কারণ কি ইজ তার জন্য আছে হি, বিলিভ তার জন্য আছে আই, আর কোনো কি এক্সট্রা ভার্ব আছে স্পেয়ার ভার্ব? আর কোনো স্পেয়ার ভার্ব নাই, তো কাজেই এটা হবে হুম। কারণ হু হইলে আমার আরেকটা ভার্ব আসতো, সাবজেক্ট আছে তাহলে আমার একটা ভার্ব থাকবে, কিন্তু দেখেন আর কোনো স্পেয়ার ভার্ব নাই, তো কাজেই এটা শুধু হুমের মধ্যেই থাকবে। কঠিন না সহজ? ইংরেজি কি কঠিন না সহজ? ঠিক আছে, আচ্ছা। এখন আমরা চলে যাই ওমিশন অফ রিলেটিভ প্রোনাউন। অনেক সময় আমরা সেন্টেন্স লিখতে গেলে মাঝখানে রিলেটিভ প্রোনাউনটাকে আমরা ওমিট করে লিখে যাই। দ্য ম্যান আই ইনভাইটেড ইজ মাই ফ্রেন্ড, এটার মানে হচ্ছে দ্য ম্যান হুম আই ইনভাইটেড ইজ মাই ফ্রেন্ড, এখানে হুমটাকে আমি ইনভাইট করে গেছি, মানে অমিট করে গেছি। অমিট মানে হচ্ছে লুকাই ফেলা বা বাদ দেওয়া বা লোভ পাওয়া, সেটাকে বলে অমিট। ঠিক আছে, দ্য বুক হুইচ আই এম রিডিং ইজ গুড, তাহলে দ্য বুক আই এম রিডিং ইজ গুড, এটাকে আমি এভাবে বলতে পারি। আই এম দ্য মোনার্ক অফ অল আই সার্ভে, তাহলে হচ্ছে আই এম দ্য মোনার্ক অফ অল দ্যাট আই সার্ভে, এখানে দ্যাট ছিল, দ্যাটটাকে আমি বাদ দিচ্ছি। অনেক সময় আমরা এইভাবে মাঝখানে রিলেটিভ প্রোনাউনটাকে আমরা বাদ রেখে সেন্টেন্স লিখি, তবে আমরা ফর্মাল ইংরেজিতে সাধারণত এরকম লিখি না, ইনফর্মাল ইংরেজিতে আমরা লিখি। ফর্মাল ইংরেজিতে জিনিসগুলো উল্লেখ রাখতে হয়। ওকে, আচ্ছা এবার চলে যাই পজিশন অফ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বেসিক্যালি সেন্টেন্সের যে কোনো জায়গায় বসতে পারে, মাঝখানে বসতে পারে, দুইটা ক্লজের মাঝখানে বসতে পারে, আলাদা করে আগে এসে পরে ক্লজ দিতে পারে। ঠিক আছে, যেমন ওয়াজ, ওয়াকিং এবং স, আপনি দেখতে পাচ্ছেন দুইটা আলাদা আলাদা ভার্ব আছে, পাশাপাশি বসে আছে, কিন্তু আসলে তাদের সাবজেক্ট হচ্ছে হু। দ্য বয় হু ওয়াজ ওয়াকিং হচ্ছে একটা ক্লজ, আবার দেখেন দ্য বয় স এ ডেড ম্যান, এই হচ্ছে আপনার আরেকটা ক্লজ। বুঝতে পারছেন? এইভাবে রিলেটিভ প্রোনাউন অনেকভাবে বুঝতে পারে, এটা কোনো সমস্যা না, এখান থেকে আমাদের খুব বেশি কোশ্চেন আসে না, লাগেও না। আমরা চলে যাই তার পরেরটা। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলতে আমরা বলছি হুএভার, হুইচএভার, হোয়াটসোএভার, সেগুলোকে আমরা বলি কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। শুধু নামটা জেনে রাখলেই হয়, যেটা পরে এভার বা সোএভার যুক্ত করে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন গঠন করা যায়। এখন আমি দেখি আপনাদের কাছে একটা কোশ্চেন দিয়ে দেখি, 4 নাম্বার সলভ করে তো দেখি। ওকে, আমরা পোলটা ক্লোজ করতে যাচ্ছি। এখানে আমি একটু রেজাল্ট শেয়ার করি। 51% আপনারা এতে উত্তর করেছেন, 31% বিতে, 3% সিতে এবং 15% বিতে উত্তর করেছেন। তাহলে আমরা এখন যাই, আমরা সলভ করতে গেলে আমরা জানি বি সবার আগে বাদ। কেন বাদ বলেন তো? বি আর সি সবার আগে বাদ যাবে, ওয়াই? তার কারণ হচ্ছে অ্যাবাউট এবং ফর হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে সাবজেক্ট ফর্ম বসতে পারে না, অবজেক্ট ফর্ম বসার কথা। এর জন্য বি আর সি বাদ। এখন আপনি ডি নিবেন না এ নিবেন, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, ডি নিবেন না কে নিবেন? আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সটা একটু করি। সেন্টেন্সটাকে আপনি এভাবে বলেন, দ্য পারসন ইজ নো মোর, এই হচ্ছে আমার মেইন সেন্টেন্স। তাহলে দ্য পারসন হচ্ছে সাবজেক্ট, তার ভার্ব হচ্ছে ইজ, মেনশনড হচ্ছে ভার্ব, তার সাবজেক্ট হচ্ছে ইউ। এক্সট্রা কোনো ভার্ব আছে? এক্সট্রা কোনো ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে হুম স্ট্রাকচার, তাহলে অ্যানসার হচ্ছে এ।
অ্যাবাউট হুম। কনসেপ্ট ক্লিয়ার? দেখছেন আমি সলভ করছি কিভাবে? আমি কি সলভ করে জানেন? পরীক্ষায় পরীক্ষায় বা অনেক সময় এই ক্যান্ডিডেটরা কিভাবে সলভ করে আমি বলবো। পরীক্ষায় ক্যান্ডিডেটরা কিভাবে সলভ করে? পরীক্ষায় ক্যান্ডিডেটরা সলভ করে সবগুলো অপশন পড়ে মিলায় মিলায় কইরা দেখে যে কোনটা মিলে, জুড়ে জুড়ে উচ্চারণ করে মনে হবে যে যেটা মিলছে ওটাই কারেক্ট আনসার। রুল টুল কোনো বিষয় না, বিষয় হচ্ছে পইরা আমাকে বলতে হবে কোনটা মিলে, মিলে মিলে মনে হইলে এটা কারেক্ট আনসার, তাই না? এটা এটা জীবনে কে কে করছেন? একবার হইলেও করছেন জীবনে, এটা কে 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 আছেন এখানে? হ্যাঁ। এখন এই পড়ে পড়ে মিলাইতে গেলে সব সময় মিলবে না, সব সময় এটা মিলবে না, কিছু কিছু সময় মিলবে, কিছু কিছু সময় মিলবে না, বুঝছেন? কারণ অনেক কারেক্ট সেন্টেন্স আছে যেগুলো পড়লে মনে হয় যেন মিলে না। এই জন্য দেখা যায় যারা এরকম পড়ে পড়ে মিলায় মিলায় উত্তর দিতে অভ্যস্ত, তারা ওই যে আইবিএ কর্তৃক পরিচিত প্রশ্নগুলোতে তারা খুব বড় ধরনের বাস খায়। যে অনেক চাকরির পরীক্ষার প্রশ্ন আইবিএ করে না, ওই ধরনের এক্সামে আপনার যদি বা ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি বা এরা যখন প্রশ্ন করে, তো দেখা যায় যে ওইরকম পড়ে পড়ে মিলায় কোশ্চেন করতে গেলে খবর আছে, দেখবেন যে প্রচুর ভুল হয়। এই জন্য পড়ে পড়ে মিলাবেন না, বরং গ্রামারটা শিখেন, নাইলে দেখবেন যে এই পরীক্ষাগুলো এখন পিএসসি কিন্তু এই যে গত বিসিএস এর প্রশ্ন দেখছেন, প্রিলি প্রশ্ন, ওই যে দ্য ট্রেন এন্টার্ড ইনটু দ্য টানেল, এখানে কি ইনটু হবে নাকি নো প্রিপোজিশন হবে? পড়লে তো দ্য ট্রেন এন্টার্ড দ্য টানেল তো মিলে না, দ্য ট্রেন এন্টার্ড ইনটু দ্য টানেল তো বেশি মিলে, তাই না? ইনটুটাই তো মনে হয় যে মিলে, তো পরে ইনটু দাগাই দিয়ে আসে, এসে কি হয়? পরে দেখা যায় যে ভুল হয়। তো এই ধরনের কিন্তু করা যাবে না, তো আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে, বুঝতে পারছি? মনে থাকবে? 3 নাম্বার চোখা। ওকে, সো ইটের ব্যবহার এটা আপনারা জানেন, অনেকেই জানে, ইটেরটা সবাই পারে, এটা আমি আর দেখাবো না, এটা খুব সহজ রুল, সবাই এগুলা পারে, আমি তারপরটাই চলে দিই। আচ্ছা, একটা গুড ম্যানার শেখানোর ব্যাপার। আচ্ছা, ইংরেজিতে 3 পার্সনের প্রোনাউন থাকলে তাদেরকে সঠিক ম্যানার্সে ব্যবহার করতে হয়। তো এটার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে কি, আপনারা জানেন যে ভালো কিছু বুঝাইলে কি করতে হয়? 2 3 1 দিয়ে করতে হয়, আর খারাপ কিছু বুঝাইলে তখন কি করতে হয়? 1 2 এবং 3 দিয়ে করতে হয়। এটা আমরা জানি না? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তাই তো? এই নিয়মটা শিখছেন না আগে? কে কে শিখছেন এটা? আপনারা তো চ্যাট বক্সে কথাই বলেন না দেখি, জানতেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বলে দিই। এটা যদি 3 পার্টি থাকে, মনে করেন যে মনে করেন কথার কথা 3 পার্টি আছে, আমি বলতে চাচ্ছি যে আমি, তুমি ও সে এটার জন্য দোষী, কোন একটা কিছুর জন্য, তাহলে দোষী, তাহলে আমি বলতে চাচ্ছি কি আমাদের দোষ আছে, তাই তো? তাহলে দোষ থাকলে এই হচ্ছে দোষ বা খারাপ যে কোনো কিছু, তাহলে এটা হবে আই ইউ এন্ড ই আর গিলটি, এটা হচ্ছে ইংরেজি, এটা হচ্ছে প্রপার ইয়ে। আর যদি ভালো কিছু হয়, যেমন হচ্ছে বলা যেতে পারে, যেমন ইউ ই এন্ড আই আর সাকসেসফুল। এখানে কি আমি ভালো কিছু বা নর্মাল যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেও আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট নাম্বার দিব, এটুকু বুঝছেন? এখন অনেকে করে কি, এখানে গুলাই ফেলে কোনটা 123 ছিল, কোনটা 231 ছিল, এটা মুখস্থ করতে যায়। মুখস্থ করার কিছু নাই, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এই সংখ্যাটা মুখস্থ করতে হয়। আমি কিভাবে মনে রাখতাম, আমি সেই টেকনিকটা বলবো, শেয়ার করবো আপনাদের সাথে, যদি ইন কেস কারো সংখ্যাতে গুলাই যায় তাহলে এটা মনে রাখবেন। আচ্ছা, এবার চিন্তা করেন, নিজের দোষ আগে স্বীকার করা উচিত না? দোষী হইলে সবার আগে নিজের দোষটা স্বীকার করা উচিত। তাহলে দেখেন, দোষেরটা যখন আসে তখন আমরা 1 দিয়ে শুরু করি,
আর আমরা সবসময় এটা কথা বলি যে পরচর্চা আমরা কম করব, তাই না? তাহলে পরচর্চা যদি আমরা কম করি তাহলে 3 সবার শেষে যাবে না, কারণ সে থার্ড পার্সন। আবার ভালো কিছু যখন হয়, আপনি কি নিজের ভালোটা সবার আগে ঢোল পিটায় যায় বলতে থাকবেন? কখনোই তো বলবেন না, তাই না? তাহলে ভালো কিছু হওয়ার সময় নিজেরটা সবার শেষে বলতে হবে না? ডাজ ইট মেক সেন্স? এটা রুলস এর চেয়ে বরং এটা আসলে একটা প্রোটোকল, বা আপনি বলতে পারেন একটা ম্যানার। এটা কিন্তু আসলে গ্রামার নিয়ম না, বরং বেসিক্যালি এটা একটা ম্যানার। ঠিক আছে? সো অনেকে করে কি, আমি একটা, বাংলাদেশে তো কনটেক্সট ভিন্ন। বাংলাদেশে মানুষ কি করে, বাংলাদেশে হচ্ছে যদি ভালো কিছু হয় সবার আগে সবার আগে ফার্স্ট পার্সন এসে দাঁড়ায় যায়। ঠিক আছে? সবার আগে হচ্ছে তারপরে কি, যদি দোষের বেলায় হয় তাহলে সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকবে, ফার্স্ট পার্সন নাই, আমার কোনো দোষই নাই ভাই। ঠিক আছে? এরকম আর কি হয়। ঠিক আছে? বুঝছেন? এই হচ্ছে কাহিনী। ওকে, তারপরটা চলে যায়। দেখি একটু কিছু কমন মিস্টেকস আছে দেখি। প্রেজেন্টস আর ফর ইউ এন্ড আই, ঠিক আছে না? তাহলে ফর এর পরে কিন্তু আই হবে না, ফর একটা প্রিপজিশন, তাহলে তারপরে কি হবে, মি। নোবডি উইল হেল্প ইউ বাট আই, তাহলে বাট এখানে একটা প্রিপজিশন, বাই দ্য ওয়ে। নোবডি উইল হেল্প ইউ বাট মি, এখানে বাট যে প্রিপজিশন, এটা কি জানেন বাট যে প্রিপজিশন হতে পারে, এটা জানেন? এটা কিন্তু মজার, খুব মজার। আমরা যে বাট বলি, কিন্তু বলি, এই বাট শব্দটা মোট 3টা পার্শ্ব স্পিচ হতে পারে। বাট হতে পারে কনজাংশন, যেটাকে আমরা বলি কিন্তু। বাট হতে পারে অ্যাডভার্ব, এবং বাট হতে পারে প্রিপজিশন। এই বাট যখন প্রিপজিশন হয় তখন তার অর্থ হয় এক্সেপ্ট। ওকে, এক্সেপ্ট। তাহলে হচ্ছে দেখেন এখানে পড়েন, নোবডি উইল হেল্প ইউ বাট মি, মানে আমি ছাড়া। এই যে এক্সেপ্ট মানে কি, ছাড়া না? দেখেন আমি ছাড়া আর কেউ তোমাকে সাহায্য করবে না, তাহলে এটা হচ্ছে সেই ছাড়া। বুঝে গেছে? বুঝে গেলে ইয়েস বলেন, বুঝে না গেলে নো বলেন। ঈদে মিলাদুন নবী, ঠিক আছে? তাহলে কেউ যদি বুধবার দিন ছুটি নেয়, বৃহস্পতিবার, আচ্ছা তারপরটা চলে যাই, বৃহস্পতি শুক্র শনি 4 দিনের একটা ছুটি। দেখি, ট্রাই করেন এটা। 5 নাম্বার কোন? আমাকে আর আশা দেখতে হবে না। যদি রান্না করে, আজকে সোমবার, আমার চোখের সামনে বুধবার চিকেন ফ্রাই থাকলে তাইলে হবে। আমি তো রান্না করে যাবো না। কিন্তু আমি 2 পিস খাবো। এক পিস চিকেন ফ্রাই খাওয়া মানে চিকেন ফ্রাই খাওয়া। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনারা মোটামুটি উত্তর করছেন, আমি কোল কোশ্চেনটা ক্লোজ করে দিচ্ছি। একটু রেজাল্ট শেয়ার করি। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি, আমরা এখন দেখি এখানে সমস্যা কোথায়। ইউ 231 231 হওয়ার কথা, 231, তাহলে হচ্ছে এখানে আইটা পরে যাওয়ার কথা, ভুল। তারপরে হচ্ছে কি আছে এখানে, আই ওয়েন্ট দেয়ার, এখানে আই লাস্টে আছে কিন্তু হি দিয়ে শুরু হয়েছে, সো বি নাম্বারও ভুল। সি নাম্বার যাই, আই ইউ এন্ড হি আর গিলটি, 1 2 3, ঠিক আছে, তাহলে এটা কারেক্ট। আর ইউ আই এন্ড হি এটাও হওয়ার কথা কি 2, এখানে 3 হওয়ার কথা, এখানে 1 হওয়ার কথা, সো এটা ভুল। ওকে, সো এই হচ্ছে কাহিনী, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল। এখন সর্বশেষ আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে এই কোল কোশ্চেনটা। দেখেন কোল কোশ্চেন নাম্বার 6, চেষ্টা করতে এটা সলভ করার।
ওকে, আমরা পোল কোশ্চেনটা ক্লোজ করি। আর 10 সেকেন্ড সময়। 5 4 3 2 1 গো, ক্লোজ করে দিলাম। রেজাল্ট শেয়ার করি। আপনারা 23% উত্তর করেছেন ডিতে, 26% সিতে, 31% এতে এবং 13% বিতে উত্তর করেছেন। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা একটু সলভ করে দেখি। এভরিওয়ান বাট আই নিউ, এখানে বাট দিয়ে বলতে যাচ্ছে সবাই জানতো, তাহলে আমি জানতাম না, মানে সবাই সব জানতো, তাহলে আমিই জানতাম, তাহলে আমি ছাড়া বুঝাচ্ছে এটা। এখানে বাট দিয়ে ছাড়া বুঝাচ্ছে, তাহলে বাট দিয়ে যদি ছাড়া বুঝায় তাহলে সে একটা প্রিপোজিশন। সে যদি প্রিপোজিশন হয় তাহলে এখানে আই হবে না, এটা কি ওয়ার্ড কথা, মি। সুতরাং ডি নাম্বার ভুল। ওকে, এবার চলে যাই এ নাম্বারে। One English proficiency test is TOEFL and another is Michigan TOEFL. আচ্ছা, এটা দিয়ে বুঝাচ্ছে, দেখেন another কখন হয় আর the other কখন হয়, এটা একটু বোঝা লাগবে। আমি কলম দেখাই, ঠিক আছে? এটা একটা কলম, এটা একটা কলম, আর আমার কলম আছে কয়টা? আমার কলম আছে 2টা। তা আমি বললাম এই কলমটা নষ্ট, অন্যটা বলতে আমি কি অ্যানাদার বলবো না দা আদার বলবো? আমার কলম আছেই 2টা, তার মধ্যে সবুজটা নষ্ট, নীলটা কাজ করতেছে, তাহলে এটাকে আমি অ্যানাদার বলবো না দা আদার বলবো? উত্তর করেন। এই যে 2টা থাকলে, যদি জিনিস থাকেই 2টা, তখন অন্যটা বলতে হয় দা আদার। দা আদার জিনিসটা অনেক স্পেসিফিক, কোনটাকে নির্দেশ করতেছে বোঝা যায়। এখন আমার কলম আছে বেশ কয়েকটা, একটা সবুজ, একটা নীল, তারপরে আমি দেখাইলাম মনে করেন একটা আছে বেগুনি, নীল দেওয়া দরকার ছিল। আমার কাছে কলম আছে 3টা বা 2 এর অধিক। ওকে, এখন এখন আমি বলতেছি সবুজটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে না। এখন এইটাকে নির্দেশ করতে, বা আমি যদি বলি অ্যানাদার পেন ইজ ওয়ার্কিং, অ্যানাদার দিয়ে কি আমি এটা বুঝাচ্ছি নাকি এটা বুঝাচ্ছি বলেন তো? অ্যানাদার দিয়ে কি এখন আমি এটা বুঝাচ্ছি নাকি এটা বুঝাচ্ছি? এনি, যে কোনোটাই হতে পারে। সো অ্যানাদার আনস্পেসিফিক। কথা বুঝতে পারছি? অ্যানাদার বলতে 2টাই বুঝাচ্ছি না, অ্যানাদার কিন্তু সিঙ্গুলার, একটা, 2টার যে কোনো একটাকে বুঝাচ্ছি আমি, কিন্তু কোনটা সেটা আপনি জানেন না। আর যখন আমি দা আদার বলি আপনি জানেন কোনটা। কথা বুঝছেন? দা আদারের ক্ষেত্রে আমরা জানি কোনটার কথা বলছি, অ্যানাদারের ক্ষেত্রে আমরা জানি না কোনটার কথা বলছি। ইটস নট স্পেসিফিক, এটার জন্য আমি লিখছি আনস্পেসিফিক। তাহলে দেখেন প্রফিসিয়েন্সি টেস্ট আছেই 2টা, একটা হচ্ছে টোফেল আর একটা হচ্ছে মিশিগান টোফেল। তাহলে এখানে কি অ্যানাদার হওয়ার কথা নাকি দা আদার হওয়ার কথা? এখানে দা আদার হওয়ার কথা, কিন্তু লিখে আছে অ্যানাদার। ওকে, এবার চলে যাই বি নাম্বারে। বি নাম্বারে কি মিস্টার জাওয়াদ এন্ড নট আই। আচ্ছা, নট আই দিয়ে যদি বাদ দেই তাহলে জাওয়াদের সাথে কি আর হবে নাকি ইজ হবে বলেন? জাওয়াদের সাথে কি আর হবে না ইজ হবে? এখানে এখানে আর এর সমস্যা, তাহলে বি নাম্বার বাদ। কারেক্ট आंसर হচ্ছে, বুঝে গেছে? সো যদি আপনারা বুঝতে পারেন ইএস লিখে পাঠিয়ে দেন, যদি না বুঝে থাকেন নো লিখে পাঠাই। আপনার অফের পরে মি হবে না? না ভাই, এখানে অফের পরে কিন্তু নাউন আরেকটা, এখানে কিন্তু নাউনটা কিন্তু স্টাডিং, এখানে কিন্তু একটা নাউন আছে, স্টাডিংটা হচ্ছে নাউন। এই নাউনের আগের পসেসিভ ফর্ম হচ্ছে মাই। এটা বুঝছেন? অপশন এ তে কি অ্যানাদার ওয়ান হতে পারে? না, অ্যানাদার ওয়ান হতে পারে না।
ওকে, আই থিঙ্ক সবাই সব বুঝতে পারছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমি এগুলো প্র্যাকটিস কোশ্চেন আনসার ডাক দিয়ে আপলোড করে দিব ইনশাল্লাহ। সবগুলো অ্যান্সার আপনারা পাবেন। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের আলোচনা। আহ, আহ, আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেগুলো উত্তর দিব। আর কোশ্চেন না থাকলে মোটামুটি আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ হবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম আমি এক নজরে আপনাদেরকে একটু রিক্যাপ করাই দিই সুন্দর মতো। আজকের ক্লাসে আমরা শিখছি কখন মি হয়, কখন মাই হয়, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা প্রোনাউন। মানে হু হুইচ দেখলেই যে তারা সবসময় প্রোনাউন হয়ে যাবে এরকম না, আমাদেরকে সাকসেসফুলি ডিফাইন করতে হবে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিকঠাক মতো ডিফাইন করতে পারা কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন, যেন একটার সাথে একটা গুলায় না যায়। ওকে, আর তার সাথে হচ্ছে কি, তার সাথে আমাদেরকে আরো দেখতে হবে কি, তার সাথে আমাদেরকে দেখতে হবে যে অবজেক্ট ফর্ম গুলো ঠিকঠাক মতো বসছে কিনা, রেসিপ্রোকাল ফর্ম গুলো ঠিকঠাক মতো বসছে কিনা, এভরি কোন ফর্মে বসে, ইচ কোন কোন টাইপের, মানে প্রশ্ন আসতে পারে যে এভরি ওয়ান এটা কি টাইপের প্রোনাউন। তারপরে হচ্ছে আপনার ইচ ওয়ান অ্যানাদার কখন বসবে, ইচ আদার কখন বসবে, এই রুলগুলো কিন্তু আজকে পড়ছি, তাই না? ঠিক আছে, আজকে কিন্তু আমরা অনেকগুলো রুলস শিখছি, রাইট? 43 এর প্রিলি কি পেছাতে পারে বলে মনে করেন? আমি বলতে পারি না এখন আসলে যে কি হবে দেশে, বুঝছেন? আমার মাঝে মাঝে মনে হয় সরকার নিজেও জানে না যে সরকার কি করবে। মানে সরকার পরিস্থিতি যোগ বুঝে কোপ মারতেছে আর কি। কেউ আমার মনে হয় না অ্যাবসলিউটলি শিওর দিয়ে বলতে পারে যে এটা হবে এটা হবে, কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো যোগ বুঝে কোপ মারতেছে। আজকে ঠিক আছে, তো কালকে দেখবেন অন্যরকম হয়ে গেছে, এরকম যে কোনো কিছুই হতে পারে। ওকে, আর কারো কোনো কোশ্চেন, কিছু কোশ্চেন, অভিযোগ, সমস্যা, প্রতিবাদ থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ ভাইয়া, আমরা মনে হয় একটা হ্যান্ড রেজ নিতে পারি। ওকে ওকে, শিওর। ইমরান ভাই হ্যান্ড রেজ করছেন, আপনি প্লিজ। আচ্ছা ভাইয়া, আমি যদি উত্তরণের বইয়ের পিডিএফ গুলো কভার করি তাহলে কি আমার ওই বোর্ড বইগুলো পড়তে কি একান্তই হবে, কিংবা ওগুলো স্কিপ করা যাবে, কিংবা কোনো কিছু? বোর্ড বই বলতে যেমন ওই যে 9, 10, 6 থেকে 12 যে বইগুলো আছে ওগুলো। ও আচ্ছা, ওই পড়াগুলো তো আমাদের লেকচার শিটে অলরেডি ইনকর্পোরেট করা, বুঝছেন? জি আমরা যে ভাইয়া। এগুলো করেছি ওগুলাতে এগুলো ইনকর্পোরেট করা। তারপরে বোর্ড বই তো বোর্ড বই, কনসেপ্ট ডেভেলপমেন্টে সব দেখতে পারেন, তবে ওখানে যা যা আছে আলোচনা সেগুলো আমাদের স্লাইডে থাকে ইউজুয়ালি। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা। শাওন ভাই, আমি শাওন ভাইকে ডেকে নিচ্ছি। শাওন ভাই প্লিজ আনমিউট করে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? আমার কোশ্চেনটা একটু সোহেল ভাইয়ের কাছে ছিল। আসলে হ্যাঁ, ভাই please. আমরা একটু ওই যে মানে কথা নতুন একটা বই দেখতে পাইলাম, যেটা হচ্ছে ম্যাপের একটা বই যেটা দিচ্ছে, সেটা সম্ভবত রিটেনের জন্য কিনা। তো সেই বইটা কি আমরা প্রিলি যারা আছি 43 সেটা কি আমরা পাবো কিনা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, যেটা না, টাকা না, দেওয়া না, হোক বা যেভাবে হোক। না, ধন্যবাদ। আমরা আসলে বই বিক্রি করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই প্রোগ্রামে এই বইটা কমিটেড না আমাদের তো Hello? স্টুডেন্ট ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শাওন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি দুঃখিত, আমার কথা মনে হয় শুনতে পাচ্ছেন না। ভাই, ভাই কি শুনতে শুনতে? পাচ্ছি বলো। শাওন ভাই, এই বইটা এই প্রোগ্রামের জন্য অ্যালোটেড না, সো এটা আপনারা পাবেন না। এটা যদি ইমার্জেন্সি হয়, খুব বেশি ইমার্জেন্সি হইলে আমাদের কাছে 2-1 কপি থাকলে আপনি হয়তো স্পেশালি ওটাই করতে পারে, সেটা পসিবিলিটি জিরো। আশা করি বুঝতে পারছেন। তবে এই যে প্রোগ্রামের জন্য যে বইটা, ওইটা ওই প্রোগ্রামের জন্যই পাবেন, এটা সম্ভবত পাবেন না। থ্যাংক ইউ। ভাইয়া আমার মনে হয় ভাইয়া, ভাইয়া কি কিছু বলতে চাচ্ছেন? আমরা মনে হয় শেষ করতে পারি। এই নেটওয়ার্কের কারণে হয়তো শোনা যাচ্ছে না বা এই টাইপের কিছু হচ্ছে হয়তো। রাইট, ভাইয়ার কি কিছু বলার আছে নাকি? ভাইয়া আচ্ছা, নো প্রবলেম ভাইয়া, আমরা মনে হয় আজকে এই পর্যন্তই রাখতে পারি। থ্যাংক ইউ। জি, ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসটা আমরা খুব অল্প সময়ের মধ্যে শুরু করব। তার আগে আমরা কিছু প্রশ্ন নিতে চাই। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থেকে থাকে প্লিজ একটু হ্যান্ড রেজ করবেন। আর আমি ভাইকে রিকোয়েস্ট করবো, ভাইকে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ জানাবেন। আমার ধারণা আমরা সবাই নামাজ পড়ে চলে আসছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে ক্লাসে জয়েন করব। আর তাছাড়া আমরা ক্লাস শুরু করব জাস্ট আর 3 মিনিট পরে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের যদি কারো কোনো কোয়েরি থেকে থাকে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। ইমরান, আপনাকে পারমিশন দেওয়া আছে, আপনি প্লিজ আনমিউট করে কোয়েরি করতে পারেন। ইমরান, শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাইয়া, ভাইয়া ওই যে এক্সাম গুলো যেগুলো মিস করছে ওগুলোর যে সলিউশন গুলো থাকে ওগুলো কি পিডিএফ বাই এনিহাউ দেওয়া যায় কিনা? এটা হচ্ছে আপনি যে এক্সাম গুলো মিস হয়ে গেছে, আপনি লাইভ এক্সাম গুলো দিতে পারবেন না, প্র্যাকটিস এক্সাম গুলো দিতে পারবেন। সেক্ষেত্রে যথারীতি এজ ইউজুয়াল যেগুলো পেয়ে থাকেন ওইগুলো পাবেন ইনশাল্লাহ। কিন্তু ভাইয়া প্র্যাকটিস এক্সামে তো বেশি কিছু দেখতেছি না, আমার তো 8-9টা এক্সাম দেখলাম। না, আপনি কোনোভাবেই লাইভ এক্সাম দিতে পারবেন না। টাইম ছাড়া, টাইম ওভার হয়ে গেলে প্র্যাকটিস এক্সামই দিতে হবে। না, আমি তো লাইভ এক্সাম দিতে চাচ্ছি না ভাইয়া। ওই যে পিডিএফ গুলো, সলিউশনের পিডিএফ গুলো কি জন্য যদি একটা পিডিএফ ফাইল করে দেওয়া যেত ওই প্রশ্নগুলোর সাথে যেগুলো মিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি আমি নোট ডাউন করছি, আমি চেষ্টা করবো বিষয়টা করার জন্য। আচ্ছা ভাই, আর কোনো কোয়েরি আছে? না না ভাই, আচ্ছা ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার ভাই শুনতে পাচ্ছেন? সোহেল ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি? জি, ভালো আছেন ভাইয়া? ওই যে আমরা নামটা একটু কাইন্ডলি রিনেম করে দিবে প্লিজ। আমরা মনে হয় ক্লাসটা শুরু করতে পারি প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, আর 1 মিনিট পরে আমরা ইনশাল্লাহ শুরু করবো। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো কোয়েরি থেকে থাকে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ। আমি দেখতে পাচ্ছি আমাদের নামাজ থেকে অলরেডি অনেকেই চলে আসছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে শুরু করব, আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন।
আর আশা করছি প্রিপারেশনটা সবাই ধারালোভাবে নিচ্ছেন, খুব তীক্ষ্ণভাবে নিচ্ছেন। আমাদের বন্ধের সময়টাকে কাজে লাগাইতে হবে। দেশের পরিস্থিতি খারাপ, সবাই একটু সচেতন ভাবে থাকবো ইনশাল্লাহ। সবাই প্রিপারেশনটা আসলে কোনো কিছু পাওয়ার মতো করে যদি আমরা চাই, সেক্ষেত্রে খুব অল্প থেকেই আমরা পেতে পারি, সাকসেসটা আমরা পেতে পারি। সো আমরা একটু ধৈর্য সহকারে থাকি, অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় ভাই সবাই যারা ফিরে আসার চলে আসছেন নামাজ শেষে, মোটামুটি এখন ফিরে আসার মতো সময় হচ্ছে, তাহলে আমরা শুরু করতে পারি আই গেস। জি ভাই, প্লিজ ভাই শুরু আমাদের 10 মিনিট যে ব্রেক ছিল, ব্রেকটা হয়েছে, তাহলে আমরা আজকে লেকচারটা শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি লেকচার 2, এটাতে আপনাদের সবাইকে স্বাগতম। ইংরেজি ভাষা 2 নিয়ে আলোচনা করা হবে। তো আপনারা অনেকেই মনে হয় উত্তরণের নতুন যুক্ত হয়েছেন, রাইট? এমন কেউ আছেন যে উত্তরণে নতুন যুক্ত হয়েছেন? বলে একটু চ্যাট বক্সে আপনারা একটু দেখে আমাকে জানান তো দেখি কে কে নতুন যুক্ত হয়েছেন। চ্যাট বক্সে। ওকে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন যারা নতুন। তো আপনাদের সবাইকে উত্তরণের পরিবারের পক্ষ থেকে স্বাগতম। প্রথমে যে জিনিসটা একটু আপনাদের সাথে বলে নিতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে ইংরেজি অংশের যে ভাষা এবং সাহিত্য অংশের যেই ক্লাসগুলো থাকবে, ক্লাসগুলো থেকে আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে যে কিভাবে কিভাবে পড়বেন এবং কোন অংশগুলো পড়তে পারেন, কোন অংশগুলো স্কিপ করতে পারেন, এরকম একটা গাইডলাইন দেওয়া হবে। আপনারা একটা জিনিস মাথায় রাখতে পারবেন যে নর্মালি আমরা এতদিন পর্যন্ত যে পরীক্ষা দিয়েছি, যে পরীক্ষাগুলো আমরা দিতাম সাধারণত কি 80% নাম্বার পাওয়ার জন্য, অর্থাৎ A+ পাওয়ার জন্য আমরা পরীক্ষা দিতাম। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু A+, B+, C+ পাওয়ার কোনো পরীক্ষা না, বরং এই পরীক্ষাতে একটা নির্দিষ্ট নাম্বার, যে কোনো একটা নাম্বার নিয়ে উতরায় যাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। এখানে যে খুব বেশি নাম্বার পাইতে হবে এরকম কোনো বিষয় না। আপনার মনে করেন যে 200 পাইয়া প্রিলি পাস করছে, সেও যেরকম যে হচ্ছে 100 পাইয়া প্রিলি পাস করছে, সেও একই সমানই। সো এই ধরনের পরীক্ষাগুলোর প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা সলিড বেস তৈরি করতে হবে। এটা হচ্ছে